ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে জীবনবিজ্ঞানের প্ল্যান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ রাজ্য এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যেই প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি সমস্ত চ্যাপ্টারের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে সবটাই প্র্যাকটিস করিয়ে দেবো। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের সেশনের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহকে কি বলে। দিয়ে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, তাই তো? টেরিডোফাইট, গুপ্তবীজি, ব্যক্তবীজি এবং অপশান ডিতে আছে শৈবাল। তাহলে এমন একটা উদ্ভিদ দেহ যার দেহ কিনা মূল কাণ্ড ও পাতায় বিন্যস্ত নয়, তো সেরকম উদ্ভিদ দেহকে কি বলা হবে সেটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, তাই তো? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি শৈবাল। ঠিক আছে, শৈবালের দেহ মূল কাণ্ড ও পাতাতে কিন্তু বিন্যস্ত নয়। বাকি দেখো অপশান এতে রয়েছে টেরিডোফাইট, গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম এবং ব্যক্তবীজি বা জিমনোস্পার্ম। ঠিক আছে, এই তিনজনের দেহই কিন্তু মূল কাণ্ড পাতাতে বিভক্ত। ঠিক আছে, শুধুমাত্র শৈবালের দেহ হচ্ছে মূল কাণ্ড ও পাতায় কিন্তু বিন্যস্ত নয়। ঠিক আছে, এবার আমরা শৈবাল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব। দেখো, কিছু শৈবাল এককোষী রয়েছে, সেগুলো কি কি? ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস হচ্ছে এককোষী সচল, চলতেও পারে। ঠিক আছে, এককোষী সচল শৈবাল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এছাড়া বহুকোষী শৈবাল দেখে নাও, স্পাইরোগাইরা, এ হচ্ছে বহুকোষী শৈবাল। ঠিক আছে, আবার বলছে কিছু শৈবাল কলোনিও গঠন করতে পারে, যেমন ভলভবক্স, গ্লোবেটর। ঠিক আছে, তাহলে আমরা এককোষী সচল শৈবাল পেলাম ক্ল্যামাইডোমোনাস, বহুকোষী শৈবাল পেলাম স্পাইরোগাইরা, এবং এমন কিছু শৈবাল রয়েছে যারা কলোনি গঠন করেও বসবাস করে, যেমন হচ্ছে ভলভবক্স, গ্লোবেটর। ঠিক আছে, এবার আমরা জেনে নেব যে শৈবাল কি আদৌ স্বভোজী না পরভোজী। দেখো, শৈবালের দেহকোষে ক্লোরোফিল থাকে, তাহলে ক্লোরোফিল থাকা মানে সে প্রাণী কিন্তু সেই জীব হচ্ছে সবসময় স্বভোজী হবে, তাই তো? তাহলে এদের দেহে ক্লোরোফিল থাকার জন্য শৈবাল কিন্তু স্বভোজী হচ্ছে। ঠিক আছে, এবার দেখে নাও, এরা হচ্ছে সোমাঙ্গদেহী উদ্ভিদ। কি বললাম? এরা হচ্ছে সোমাঙ্গদেহী উদ্ভিদ, এই জন্য এদের দেহকে থ্যালাস বলে, এদের দেহটা থ্যালাস প্রকৃতির। এবার যদি পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে আসে যে এই চারটে অপশনের মধ্যে নিচের কোনটি সোমাঙ্গদেহী উদ্ভিদ, ঠিক আছে, তো সোমাঙ্গদেহী উদ্ভিদ হয়ে যাবে শৈবাল। ঠিক আছে, তো সেই জন্যই আমরা এই এক্সট্রা ইনফরমেশনগুলো জেনে রাখবো, যাতে আমাদের প্রশ্ন ঘুরিয়ে এলেও আমাদের উত্তর করে আসতে অসুবিধা না হয়। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা প্রশ্ন জেনে নেব যে স্পাইরোগাইরাকে বলা হচ্ছে জলজ রেশম। ঠিক আছে, স্পাইরোগাইরাকে জলজ রেশম বলা হয়। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, শৈবালের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয়? আমরা ছত্রাকের জানি, ব্যাকটেরিয়ার জানি, ঠিক সেরকমই শৈবালের কোষপ্রাচীর অ্যালজেনিক অ্যাসিড দিয়ে তৈরি। কি বললাম? অ্যালজেনিক অ্যাসিড দিয়ে তৈরি। এছাড়া আমরা কি জানতাম যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। এবার তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি। ঠিক আছে, এখানে শৈবালটা বলে দিলাম, ব্যাকটেরিয়া বলে দিলাম যে ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি। ঠিক আছে, এবং সবশেষে যে ইনফরমেশনটা জেনে নেব সেটা হলো শৈবাল সম্পর্কিত পড়াশোনাকে বলা হচ্ছে ফাইকোলজি। ঠিক আছে, ফাইকোলজি হচ্ছে শৈবাল সম্বন্ধিত পড়াশোনা। ঠিক আছে, তাহলে শৈবাল সম্পর্কে আমরা এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই মনে রাখবো। ঠিক আছে, যারা যেগুলো জানো না খাতায় নোট করে রেখে দিও। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি পেলাম? অপশান ডি শৈবাল। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিম্নলিখিত কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য সেটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো অপশান এতে আছে পাতার জালকাকার শিরাবিন্যাস, পাতাতে
যে শিরাবিন্যাস হয় সেটা জালকাকার প্রকৃতির হয়। মূলতন্ত্র বলছে প্রধান, ঠিক আছে, ট্রাইমেরাস পুষ্প, এবং অপশান ডিতে বলছে এরা চিরজীবী হয়। তো তার আগে আমরা একবীজপত্রী উদ্ভিদ কাদেরকে বলবো একটু দেখে নেব, তার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জেনে নেব। দেখো, একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বিরুৎ প্রকৃতির হয় এবং এরা একবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়, ঠিক আছে। অস্থানিক গুচ্ছমূল উপস্থিত থাকে, তাহলে প্রধান মূলতন্ত্র কিন্তু হলো না। পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত, একবীজপত্রী উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত, এটাও কিন্তু হলো না। এবং সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির, বীজ শস্যলো এবং একটি বীজপত্র থাকে, ঠিক আছে, এবং নালিকা বান্ডিল ক্যাম্বিয়াম বিহীন হয়, ঠিক আছে। তাহলে কি পেলাম, যে একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বিরুৎ জাতীয় হয় এবং এরা একবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়, ঠিক আছে। অস্থানিক গুচ্ছমূল উপস্থিত, পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত, সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির, বীজ শস্যলো প্রকৃতির এবং একটি মাত্র বীজপত্র থাকে এবং নালিকা বান্ডিল ক্যাম্বিয়াম বিহীন, ঠিক আছে। এবং দেখে নাও, দ্বিবীজপত্রী উদ্ভিদ এরা কিন্তু প্রধানত বৃক্ষ জাতীয় উদ্ভিদ হয়, ঠিক আছে, এরা হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ হয় এই দ্বিবীজপত্রী উদ্ভিদরা। এদের প্রধান মূল থাকে, পাতা জালকাকার শিরাবিন্যাস যুক্ত এবং বিষম পৃষ্ঠ প্রকৃতির, ঠিক আছে। এদের দুটি বীজপত্র থাকে এবং নালিকা বান্ডিল ক্যাম্বিয়াম যুক্ত, ঠিক আছে। তাহলে দেখো, একবীজপত্রী উদ্ভিদের আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো ট্রাইমেরাস পুষ্প, মানে এদের ফুলটা ট্রাইমেরাস প্রকৃতির হয়। ট্রাইমেরাস ফুল কীরকম না, এই ধরনের ফুলের প্রতিটা স্তবকে 3টি করে বা 3-এর গুণিতকে ওই একক অংশগুলো থাকে, ঠিক আছে, সেই জন্য এদের বলা হচ্ছে ট্রাইমেরাস পুষ্প, ঠিক আছে। আর পেন্টামেরাস হয়, পেন্টামেরাস কি হয়, স্তবকে 5টি করে বা 5-এর গুণিতকে, ঠিক আছে, অংশগুলো থাকবে, সেগুলো হচ্ছে পেন্টামেরাস প্রকৃতির ফুল, ঠিক আছে। এই পেন্টামেরাস প্রকৃতির ফুল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। কি বললাম, পেন্টামেরাস, পেন্টামেরাস, ঠিক আছে। পেন্টামেরাস হচ্ছে এই দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর ট্রাইমেরাস হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে ট্রাইমেরাস প্রকৃতির ফুল কিন্তু এই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। আর কি এক্সট্রা ইনফরমেশন পেলাম, যে এদের অস্থানিক গুচ্ছমূল থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, এবং এরা প্রধানত বিরুৎ জাতীয় হয়, ঠিক আছে। এবং এদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত এবং এদের বীজে একটা মাত্র বীজপত্র থাকে এবং নালিকা বান্ডিল ক্যাম্বিয়াম বিহীন, ঠিক আছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য ঠিক এর অপোজিটটা, ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স খুব বেশি। বলছে লবঙ্গ, ঠিক আছে, লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের কোন অংশ থেকে, মানে আমরা যে লবঙ্গটা খাই বা মশলা হিসেবে ব্যবহার করি, সেই লবঙ্গটা আসলে কি, মূল না কাণ্ড না পাতা না ফুলের মুকুল, ঠিক আছে। তাহলে লবঙ্গটা কি, লবঙ্গটা হচ্ছে ফুলের মুকুল, ঠিক আছে। আসলে যে লবঙ্গটা আমরা খাই সেটা হচ্ছে ফুলের মুকুল, বোঝা গেল। এবার আমরা এই জায়গা থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান কিন্তু আমরা জেনে নেব, ঠিক আছে। দেখো, কেশর, আমরা প্রত্যেকে এখন কেশরকে চিনি, তাই না, খুবই দাম। তো যে কেশরটা আমরা খাই, মানে ইউজ করি, ব্যবহার করি, সেটা আসলে হচ্ছে গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, ঠিক আছে, মানে স্টাইল এবং স্টিগমা, ঠিক আছে। ফুলকপি, যে ফুলকপি এখন শীতকালে ফুলকপি খুব আমরা খাচ্ছি, তো ফুলকপির আমরা কোন জায়গাটা, কোন জিনিসটা খাচ্ছি, সমগ্র পুষ্প বিন্যাসটা, ঠিক আছে। পেঁয়াজ ও রসুন, ঠিক আছে, এদের হচ্ছে আমরা কন্দ বা বাল্ব এই অংশটা খাচ্ছি আমরা, ঠিক আছে। আদা এবং হলুদ, এর আমরা কোন অংশটা খাচ্ছি, যেটা খাচ্ছি সেটা হচ্ছে গ্রন্থিকাণ্ড বা রাইজোম, ঠিক আছে, মানে আদা হলুদের যে ভোজ্য অংশ সেটা হচ্ছে গ্রন্থিকাণ্ড বা রাইজোম, ঠিক আছে। এরপর দেখে নাও, বিট, গাজর, মূলো, শালগম, শাঁকালু, রাঙালু এবং আমাদা, ঠিক আছে, এগুলোর যে অংশগুলো আমরা খাই সেগুলো হচ্ছে মূল, ঠিক আছে। মটর, ছোলা, এদের আমরা বীজপত্রগুলো কিন্তু খাই। নারকেল,
নারকেলে কি খাচ্ছি? এন্ডোকার্প বা শস্য। ঠিক আছে। বেদানা, বেদানা কি খাচ্ছি? রসালো বীজটক। ঠিক আছে, এই অংশটা আমরা বেদানার খাচ্ছি। লিচু, লিচুর খাচ্ছি রসালো এরিল। ঠিক আছে, এবং যে সবশেষে দেখো দারচিনি, দারচিনি খাচ্ছি আমরা কোন অংশটা? ছাল। ঠিক আছে, যে দারচিনিটা আমরা ইউজ করি মশলা হিসাবে সেটা হচ্ছে ওই গাছের ছাল। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা কিন্তু খুবই ভালোভাবে মনে রাখবো। এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি পতঙ্গভোজী উদ্ভিদ? এই চারটে অপশানের মধ্যে কোনটা পতঙ্গভোজী উদ্ভিদ সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, তাই তো? তো অপশানে কি রয়েছে? গুলঞ্চ, নয়নতারা, বাসক এবং অপশান ডিতে আছে কলসপত্রী। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কলসপত্রী। ঠিক আছে, তাহলে দেখে নাও পতঙ্গভোজী উদ্ভিদ কি না, এরা পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত পুষ্টিটা সংগ্রহ করে। এরা পতঙ্গগুলোকে সংগ্রহ করে কি করছে না, এদের দেহ থেকে যে নাইট্রোজেন ঘটিত পুষ্টিটা সেটা কিন্তু তারা সংগ্রহ করছে, সেই জন্য হচ্ছে এরা পতঙ্গগুলোকে আকৃষ্ট করে। ঠিক আছে, তো এক্সাম্পল কি কি হবে? একটা তো জানলাম কলসপত্রী, আর কি কি দেখে নাও? সূর্য শিশির, পাতা ঝাঁঝি। ঠিক আছে, তাহলে কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঁঝি। ঠিক আছে, এই উদ্ভিদগুলো হচ্ছে পতঙ্গভোজী উদ্ভিদ। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে দল শূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কিভাবে? ঠিক আছে, যে সমস্ত ফুলগুলো দলমণ্ডল শূন্য তাদের পরাগ সংযোগটা কিভাবে হয়? মৌমাছি দ্বারা, পাখি দ্বারা, প্রজাপতি দ্বারা এবং অপশান ডিতে আছে বায়ু দ্বারা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বায়ু দ্বারা। ঠিক আছে, বায়ুর দ্বারা এই ফুলগুলির কিন্তু পরাগ সংযোগ ঘটে। দেখো অপশান আমি তোমাদের রেখেছি, কিছু এক্সট্রা ইনফরমেশন রেখেছি আমি, যে বায়ুর সাহায্যে ইতর পরাগযোগ সম্পন্ন করে কারা? ধান এবং ভুট্টা। ঠিক আছে, এই গাছগুলো বায়ুর সাহায্যে তাদের ইতর পরাগযোগটা সম্পন্ন করছে। তো এটাকে বলা হচ্ছে অ্যানিমোফিলি। কি বলছি? এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যানিমোফিলি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমোফিলি। যারা জলের সাহায্যে ইতর পরাগযোগ সম্পন্ন করে, যেমন পাতা ঝাঁঝি গাছ, তাদেরকে বলবো হাইড্রোফিলি। কি বলবো? হাইড্রোফিলি। ঠিক আছে, হাইড্রোফিলি। এবার যারা পতঙ্গের সাহায্যে ইতর পরাগযোগ সম্পন্ন করে পতঙ্গের মাধ্যমে, সেটাকে বলবো আমরা এন্টেমোফিলি। এটা এন্টেমোলজি নয়, এটা এন্টেমোফিলি হবে। ঠিক আছে, এন্টেমোফিলি। যেমন হচ্ছে আম গাছ। ঠিক আছে, পাখির সাহায্যে যারা ইতর পরাগযোগ সম্পন্ন করে পাখি, সেটাকে বলবো অর্নিথোফিলি। কোন কোন গাছ করে? পলাশ ফুল এবং শিমুল ফুল। ঠিক আছে, বাদুড়ের সহযোগে ইতর পরাগযোগ সম্পন্ন করে সেইটাকে বলা হচ্ছে কাইরেপ্টেরোফিলি, যার এক্সাম্পল হয়ে যাবে কদম এবং কোলা। ঠিক আছে, কদম ফুল এবং কোলা ফুল কিন্তু এই বাদুড়ের সাহায্যে কিন্তু তারা ইতর পরাগযোগ সম্পন্ন করে। তাহলে এই এক্সাম্পলগুলো কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, অ্যানিমোফিলি, হাইড্রোফিলি, এন্টেমোফিলি, অর্নিথোফিলি এবং কাইরেপ্টেরোফিলি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে জাইলেম কোলা প্রধানত সংশ্লিষ্ট নিচের কোন কাজের সঙ্গে? উদ্ভিদের সালোক সংশ্লেষের সঙ্গে, উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে, উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসাবে এবং উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে। নিচের চারটি কাজের মধ্যে কোনটার সাথে জাইলেম কোলা জড়িত সেটা আমাদের খুঁজে বার করতে হবে, তাই তো? তাহলে জাইলেম কোলার কাজ কি? জাইলেম কোলার কাজ হচ্ছে উদ্ভিদের জল ও খনিজ লবণ, ঠিক আছে, এটা হচ্ছে পরিবহন করা। ঠিক আছে, তা দেখে নাও জাইলেম কি বলছে, যে জটিল স্থায়ী কোলার মাধ্যমে মূলের সাহায্যে শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ সমগ্র উদ্ভিদ দেহে পরিবাহিত হয়, সেটাই হচ্ছে জাইলেম। ঠিক আছে, মানে যে জটিল স্থায়ী কোলার মাধ্যমে মূলের সাহায্যে যে জল শোষিত হচ্ছে, ঠিক আছে, মাটির নিচ থেকে যে জল শোষিত হচ্ছে মূলের মাধ্যমে এবং জলে দ্রবীভূত খনিজ লবণ, সেগুলো উদ্ভিদ দেহে পরিবহন করাই হচ্ছে জাইলেমের কাজ। ঠিক আছে, আর ফ্লোয়েম কি করছে? ফ্লোয়েম এও এক প্রকার জটিল স্থায়ী কোলা, যা উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্যকে, ঠিক আছে, পাতাতে উৎপন্ন খাদ্যকে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করছে। ঠিক আছে,
তাহলে জাইলেম কি করছে? জাইলেম মূলের সাহায্যে শোষিত জল এবং জলে দ্রবীভূত যে খনিজ লবণগুলো থাকছে সেগুলো উদ্ভিদ দেহে পরিবাহিত করছে। ঠিক আছে। আর ফ্লোয়েম করছে পাতাতে যে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি হচ্ছে সেই তৈরি হওয়া খাদ্যটাকে উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে সাহায্য করছে। ঠিক আছে। তো এই হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের কাজ। তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচে উল্লেখিত কোনটি প্রকৃত ফল নয়, মানে ইনডিরেক্টলি তোমাকে অপ্রকৃত ফল কোনটা সেটা জানতে চেয়েছে, তাই তো? মানে নিচে এই চারটে অপশানের মধ্যে কোনটা অপ্রকৃত ফল, কোনটা অপ্রকৃত ফল সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, তাই তো? তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, আপেল। ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব যে প্রকৃত ফল ব্যাপারটা কী। দেখো প্রকৃত ফল হচ্ছে নিষেকের পর ডিম্বাশয়টা ফলে রূপান্তরিত হয়, মানে ডিম্বাশয় থেকে ফলগুলির বিকাশ ঘটে, সেটাই হচ্ছে প্রকৃত ফল। আর এই প্রকৃত ফলগুলি বা ইউকার্ট নামেও পরিচিত। তো এক্সাম্পল কী কী দেখে নাও, আম, কিউই, নাশপাতি, তরমুজ, কমলালেবু। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রকৃত ফলের উদাহরণ। এবার আমরা অপ্রকৃত ফল কি দেখো, অপ্রকৃত ফল হচ্ছে ডিম্বাশয় বাদে বাকি যেসব অংশগুলো রয়েছে সেসব অংশ হচ্ছে ফল উৎপাদনে অংশগ্রহণ করে, যেমন বৃতি, পুষ্পদণ্ড, পুষ্পাক্ষ। ঠিক আছে, এগুলো দেখো ফল উৎপাদনে অংশগ্রহণ করে ডিম্বাশয় ছাড়া। ঠিক আছে, তো সেই জন্য এদেরকে বলা হচ্ছে সিউডোকার্প বা অপ্রধান ফল, বা আবার পার্থনোকার্পিক ফলও বলা হয়। ঠিক আছে, পার্থনোকার্পিক ফলও রয়েছে যেগুলো নিষেক ছাড়াই কিন্তু ফলে রূপান্তরিত হচ্ছে, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে নিষেক ছাড়াই অক্সিন হরমোন। তো এই বীজবিহীন ফল এগুলোকে বলা হচ্ছে পার্থনোকার্পিক ফল, এগুলো নিষেকের ছাড়াই কিন্তু ঘটানো হচ্ছে এই ফলগুলোকে। ঠিক আছে, তো এই রকম এক্সাম্পল কী কী রয়েছে অপ্রকৃত ফলের, স্ট্রবেরি, আপেল, চালতা, কাজু বাদাম। ঠিক আছে, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। তাহলে প্রকৃত ফল এবং অপ্রকৃত ফলের বেসিক ডিফারেন্সটা বোঝা গেল, যে ডিম্বাশয় থেকে কিন্তু ফলগুলো বিকশিত হচ্ছে, আর এই ডিম্বাশয় ছাড়া বাকি যেসব অংশগুলো রয়েছে বৃতি, পুষ্পাক্ষ, ঠিক আছে, এইসব যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু ফল উৎপাদনে অংশগ্রহণ করছে। তো এই জন্য এদের বলা হচ্ছে কি অপ্রকৃত ফল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিচের কোন উদ্ভিদের শস্য বা এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? ঠিক আছে, চীনাবাদাম, নারকেল, সর্ষে এবং অপশান ডিতে আছে তিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি নারকেল। ঠিক আছে, তা নারকেলের শস্য বা এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়। তাহলে দেখো আমরা একটু আগে কি পড়লাম, যে নারকেলের কোন অংশটা আমরা খাই, কি বলেছিলাম, শস্য বা এন্ডোস্পার্ম। ঠিক আছে, শস্য বা এন্ডোস্পার্ম কিন্তু আমরা নারকেলের ভোজ্য অংশ। পরীক্ষায় দেখো অনেক সময় প্রশ্ন আসে নারকেলের কোন অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, বা নিচের অপশানগুলোর মধ্যে কোনটি নারকেলের ভোজ্য অংশ, তো তখন কি হয়ে যাবে শস্য বা এন্ডোস্পার্ম। এই নারকেলের শস্য বা এন্ডোস্পার্ম থেকে কিন্তু তেল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের অংশে। পরের প্রশ্নে বলছে একটি ব্রায়োফাইট বা মস এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে সেটা কোনটি? রেণুধর উদ্ভিদ, লিঙ্গধর উদ্ভিদ, রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ, রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ। দেখো একটা ব্রায়োফাইট বা মস সে সবসময় কিন্তু হবে লিঙ্গধর উদ্ভিদ। ঠিক আছে, মানে অপশান বি হবে সঠিক উত্তর। তো দেখে নাও কি বলছে, ব্রায়োফাইট কি, এর দেহটি কী হবে লিঙ্গধর প্রকৃতির এবং স্বভোজী প্রকৃতির। যার এক্সাম্পল কি দেখে নেব, এক্সাম্পল হিসেবে দেখে নেব রিক্সিয়া, মার্কেন্সিয়া, পোগোনেটাম, ফিউনারিয়া, স্ফ্যাগনাম। ঠিক আছে, এই স্ফ্যাগনাম হচ্ছে পিট কয়লার উৎস। ঠিক আছে, স্ফ্যাগনাম। এবার এখান থেকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মনে রাখবো, যেটা হচ্ছে এই ব্রায়োফাইটকে বলা হচ্ছে উদ্ভিদ জগতের উভচর। ঠিক আছে, উদ্ভিদ জগতের উভচর বলা হচ্ছে এই ব্রায়োফাইট বা মসকে। কেন বলা হচ্ছে, এরা স্থলবাসী হলেও এদের নিষেক কিন্তু জলে সম্পন্ন হয়, সেই জন্য এদেরকে বলা হচ্ছে উদ্ভিদ জগতের উভচর। বোঝা গেল? তো এই ব্রায়োফাইটের এক্সাম্পল কী কী পেলাম, রিক্সিয়া, মার্কেন্সিয়া, পোগোনেটাম, ফিউনারিয়া এবং স্ফ্যাগনাম। এই স্ফ্যাগনামটা মনে রাখবে, এটা পিট কয়লার উৎস। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে।
পরের প্রশ্নে বলছে সিনকোনা গাছের কোন অংশ থেকে আমরা কুইনাইন পাই। যে সিনকোনা গাছ থেকে আমরা কুইনাইন পাই, সেই সিনকোনা গাছের কোন অংশ থেকে আমরা কুইনাইন পাই? বীজ, পাতা, ফুল না ছাল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ছাল। ঠিক আছে, ছাল বা বাকল। তা দেখে নাও, সিনকোনা গাছের বাকল বা ছাল থেকে আমরা কুইনাইন পাই। ঠিক আছে, তো এই কুইনাইন কী কাজে লাগে? এটা ম্যালেরিয়া রোগের উপশমে ব্যবহার করা হচ্ছে। কি বললাম? ম্যালেরিয়া রোগের উপশমে এই কুইনাইনটা ব্যবহার করা হচ্ছে, যেটা সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিম্নলিখিত কোন প্রজাতির শৈবালে গ্লোবিউল এবং নিউক্লিয়ল লক্ষ্য করা যায়? কনিয়াম, রাইজোপাস, ক্যালামাইটস এবং কারা? তো সঠিক উত্তর কী হবে? অপশান ডি, কারা। ঠিক আছে, এই কারা নামক সবুজ শৈবালে গ্লোবিউল এবং নিউক্লিয়ল দেখতে পাওয়া যায়। এগুলো কি এক প্রকার যৌন জননাঙ্গ। ঠিক আছে, যেখান থেকে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই কারা নামক সবুজ শৈবালে আমরা গ্লোবিউল এবং নিউক্লিয়ল দেখতে পাই। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হচ্ছে? একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হচ্ছে? অ্যালোগ্যামি, গেইটোগ্যামি, জেনোগ্যামি এবং অপশান ডিতে আছে অটোগ্যামি। ঠিক আছে, তার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অটোগ্যামি। ঠিক আছে, তাহলে অটোগ্যামিতে কী হচ্ছে? ওই একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, সেটাই হচ্ছে অটোগ্যামি। যার এক্সাম্পল কী কী? সূর্যমুখী, মটর। ঠিক আছে, আর গেইটোগ্যামি এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা দেখে নাও, উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে স্বপরাগযোগ। ঠিক আছে, সেই ব্যাপারটা হচ্ছে গেইটোগ্যামি, যেমন ভুট্টা। বোঝা গেল? গেইটোগ্যামিটা তাহলে কী হচ্ছে? একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে স্বপরাগযোগ হচ্ছে। আর অটোগ্যামি ব্যাপারটা হচ্ছে একই উদ্ভিদের ওই একটা ফুলেরই পরাগরেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। বোঝা যাচ্ছে? দুটো ক্ষেত্রেই কিন্তু উদ্ভিদটা একই। এটাও এক্ষেত্রেও কিন্তু একই উদ্ভিদের, দুটো ক্ষেত্রে কিন্তু একই উদ্ভিদের। এক্ষেত্রে একটা ফুলেরই, এক্ষেত্রে একটা ফুলই, মানে যে ফুলটার পরাগরেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু দুটো ফুল হচ্ছে। ঠিক আছে, এখানে দুটো ফুল লাগছে, দুটো ভিন্ন ফুলের মধ্যে হচ্ছে, কিন্তু একই উদ্ভিদের। ঠিক আছে, সেক্ষেত্রে সেটাকে বলবো গেইটোগ্যামি, এবং যদি একই ফুলের মধ্যে হয় তখন বলবো অটোগ্যামি। ঠিক আছে, গেইটোগ্যামির এক্সাম্পল কী পেলাম? ভুট্টা। অটোগ্যামির এক্সাম্পল পেলাম সূর্যমুখী এবং মটর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর বা শ্বাসমূল এর উপস্থিতি কোন উদ্ভিদে লক্ষ্য করা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদ, এপিফাইটিক উদ্ভিদ, হাইড্রোফাইটিক উদ্ভিদ এবং অপশান ডিতে আছে পতঙ্গভোজী উদ্ভিদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায়। দেখবে যে মাটিতে এরকম লম্বা লম্বা করে মূলগুলো কিন্তু উঠে এসেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে শ্বাসমূল। এগুলো কী জন্য উঠে আসে? এখানে অনেক রন্ধ্র থাকে, এরা হচ্ছে কি শ্বাস প্রশ্বাস। ঠিক আছে, মাটির এই যে লবণাক্ত জল, এই লবণাক্ত জলের জন্য এরা কিন্তু মূলগুলো উপরে চলে আসে। ঠিক আছে, তো সেই জন্য এই নিউম্যাটোফোর বা শ্বাসমূলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরী, গোরান, এইসব যে ম্যানগ্রোভ অঞ্চল যে উদ্ভিদ রয়েছে, এইসব উদ্ভিদে কিন্তু এই নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্নে। বলছে গমের মরিচারোগ সৃষ্টিকারী ছত্রাকটি হলো নিচের কোনটি? অপশানে কি রয়েছে? পাক্সিনিয়া গ্রামিনিস টিট্রিসি, পেনিসিলিয়াম নোটেটাম, স্যাকারোমাইসিস সেরিভিসি এবং অপশান ডিতে আছে এদের কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? এই নিচের চারটে ছত্রাকের মধ্যে কোনটা গমের মরিচারোগ সৃষ্টি করে? অপশান এ। ঠিক আছে, পাক্সিনিয়া গ্রামিনিস টিট্রিসি এই ছত্রাকটা কিন্তু গমের মরিচারোগ সৃষ্টি করছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে গমের মরিচারোগ সৃষ্টিকারী ছত্রাক হলো পাক্সিনিয়া গ্রামিনিস টিট্রিসি। চলো নেক্সট প্রশ্নে। রেড সি, ঠিক আছে, রেড সি বা লোহিত সাগর
ঠিক আছে, তো এর লাল রঙের কারণ কি? কেন রেড সি বলছি? ব্যাকটেরিয়ার জন্য, না ছত্রাক থাকার জন্য, না শৈবালের জন্য, না মশের জন্য? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শৈবাল। ঠিক আছে, লোহিত সাগর বা রেড সি বলা হচ্ছে শৈবালের জন্য। কেন? শৈবালে ফাইকোএরিথ্রিন নামক এক প্রকার রঞ্জক থাকছে যেটা লাল রঙের হয়, সেই জন্য কিন্তু সমুদ্রটা লাল রঙের দেখায়। ঠিক আছে, তাহলে রেড সি এর লাল রঙের কারণ হলো অপশান সি, শৈবাল। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, ব্রায়োফাইট। ঠিক আছে, ব্রায়োফাইটদের উভচর উদ্ভিদ বলার কারণ কি? দেখো, একটু আগে আমরা এই প্রশ্নের কিন্তু উত্তর করেছি, তো আরেকবার প্রশ্নটা ঘুরিয়ে এসেছে যে ব্রায়োফাইটদের উভচর উদ্ভিদ বলার কারণ কি? এরা ব্যাঙের মতো দেখতে বলে, জলে এবং স্থলে উভয় স্থানে জন্মাতে দেখা যায় বলে, এদের বসতি সম্বন্ধে কোনো নির্দিষ্ট পছন্দ নেই এবং এদের প্রধান খাদ্য পতঙ্গ বলে। তো নিচের এই চারটে কারণের মধ্যে কোন কারণের জন্য ব্রায়োফাইটদের উভচর উদ্ভিদ বলা হয়? অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর, যে এবং এরা জলে এবং স্থলে উভয় জায়গায় জন্মাতে পারে। দেখো, তোমাদের একটু আগে কী বলেছিলাম যে ব্রায়োফাইটরা এরা স্থলবাসী, মানে স্থলে বসবাস করলেও এদের নিষেকটা সম্পন্ন হচ্ছে কিন্তু জলে। সেই জন্য দেখো, এরা জলে এবং স্থলে দু জায়গাতেই কিন্তু বসবাস করতে পারছে। সেই জন্যই বলা হচ্ছে এদের উভচর উদ্ভিদ বা উদ্ভিদ জগতের উভচর। এই টার্মটা মনে রাখবে যে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। ঠিক আছে, উদ্ভিদ জগতের উভচর বা উভচর উদ্ভিদ। আর এরা হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ এবং এরা হচ্ছে সজীব প্রকৃতির, মানে স্বভোজী প্রকৃতির। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি জাইলেম কোলার সজীব উপাদান? সজীব, এই চারটে অপশানের মধ্যে কোনটা জাইলেমের সজীব উপাদান সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। জাইলেম প্যারেনকাইমা, সিবনল, সঙ্গী কোষ এবং অপশান ডিতে আছে ট্রাকিড। তো দেখে নাও, এই সিবনল এবং সঙ্গী কোষ এরাও কিন্তু সজীব, এই দুটো কিন্তু সজীব সজীব কোষ। এবং জাইলেম প্যারেনকাইমা এটা হচ্ছে সজীব, আর ট্র্যাকিড এটা হচ্ছে মৃত। ঠিক আছে, তাহলে দেখো, এই সিবনল এবং সঙ্গী কোষ এরা হচ্ছে জাইলেমের উপাদান নয়, এরা জাইলেমের অংশ নয়, এরা হচ্ছে ফ্লোয়েমের অংশ। কি বললাম? এরা হচ্ছে ফ্লোয়েমের অংশ। তাহলে জাইলেমের অংশ কি কি রয়েছে? জাইলেমের অংশ রয়েছে এই জাইলেম প্যারেনকাইমা, অপশান এ একমাত্র সজীব। ঠিক আছে, এছাড়া রয়েছে ট্রাকিড। ট্রাকিড জাইলেমের উপাদান, কিন্তু সেটা মৃত কোষ। ঠিক আছে, এছাড়া কি রয়েছে? ট্রাকিয়া। এছাড়া রয়েছে ট্রাকিয়া। ঠিক আছে, ট্রাকিয়াও কিন্তু মৃত। এবং রয়েছে জাইলেম তন্তু। জাইলেম তন্তু এটাও কিন্তু মৃত। ঠিক আছে, তাহলে দেখো জাইলেমের কী কী উপাদান পেলাম? জাইলেমের উপাদান পেলাম চারটে। ট্রাকিয়া, ঠিক আছে, ট্রাকিয়া, এছাড়া কি পেলাম? ট্র্যাকিড এবং জাইলেম তন্তু এবং জাইলেম প্যারেনকাইমা। শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে এদের মধ্যে সজীব। যে জাইলেমের চারটে অংশ রয়েছে, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু এবং জাইলেম প্যারেনকাইমা, এই চারটের মধ্যে শুধুমাত্র তোমার সজীব হচ্ছে এই জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, এবং দেখো ফ্লোয়েমের যে চারটে অংশ রয়েছে তার মধ্যে সিবনল, সঙ্গী কোষ, ঠিক আছে, এগুলো হচ্ছে সজীব কোষ। এছাড়া আর কি রয়েছে? ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, সেগুলো পরে আমি যখন তোমাদের ভাজক কলা চ্যাপ্টার থেকে প্রশ্ন করাবো তখন তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। তো আপাতত এটুকু মনে রাখো যে জাইলেম কোলার সজীব উপাদান হচ্ছে অপশান এ। ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমা। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে নিচের কোন শৈবাল, ঠিক আছে, মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়? এই চারটে অপশানের মধ্যে কোনটাকে মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়? ভলভক্স, স্পাইরোগাইরা, ক্লোরেল্লা এবং অপশান ডিতে আছে শুষ্নি শাক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ক্লোরেল্লা। ঠিক আছে,
এই ক্লোরেল্লাকে মহাকাশ গবেষণায় খাদ্য এবং অক্সিজেনের উৎস হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান সি হলো সঠিক উত্তর। আর এই প্রসঙ্গে মনে রাখবে জলজ ফান, আমরা যে শুশনি শাক, ঠিক আছে, শাক হিসেবে খাই, সেটা হচ্ছে এক প্রকার জলজ ফান। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কি হলো? ক্লোরেল্লা, যেটা মহাকাশ গবেষণায় ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে যে উদ্ভিদ থেকে বায়োডিজেল নিষ্কাশন করা হয়। বায়োডিজেল, ঠিক আছে, কোন উদ্ভিদ থেকে নিষ্কাশন করা হয়? জ্যাট্রোফা, সেগুন, রবার এবং অপশান ডিতে রয়েছে শাল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ জ্যাট্রোফা। ঠিক আছে, এই জ্যাট্রোফা উদ্ভিদের বীজ থেকে যে তেলটা পাওয়া যায় সেটা কিন্তু রেডির তেল নামে পরিচিত, যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই তেল থেকে যে বায়োডিজেল সেটা কিন্তু মোটর গাড়ি চালাতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে জ্যাট্রোফা উদ্ভিদের বীজ থেকে কিন্তু এই বায়োডিজেল পাওয়া যাচ্ছে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে কাস্টল উদ্ভিদের বয়স নির্ধারণ সাহায্য করে নিচের কোনটি? ঠিক আছে, আমরা উদ্ভিদের বয়স নির্ধারণ কীভাবে করে থাকি? কাণ্ডের গুরুত্ব দেখে, প্রশাখা সংখ্যা দেখে, বর্ষবলয় দেখে, না কাঠের গুণগত মান বিচার করে? তো এই চারটে অপশনের মধ্যে কোনটার উপর ভিত্তি করে কাস্টল উদ্ভিদের বয়স নির্ধারণ করা হয়? এটা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, তাই তো? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বর্ষবলয় দেখে। ঠিক আছে, বর্ষবলয় বা অ্যানুয়াল রিং। ঠিক আছে, এর উপর বেস করেই কিন্তু উদ্ভিদের বয়সটা নির্ধারণ করা হয়। আমরা বর্ষবলয়ের সংখ্যা যদি গুণে নিতে পারি তাহলে কিন্তু উদ্ভিদের একটা বয়স আনুমানিক আমরা হিসাব করে নিতে পারি। যদি ধরো বর্ষবলয়ের সংখ্যা 30টা রয়েছে, তাহলে আমরা উদ্ভিদের বয়স ধরে নেব 30 বছর। ঠিক আছে, আনুমানিক 30 বছর কিন্তু উদ্ভিদের বয়স ধরে নেব যদি এই অ্যানুয়াল রিংয়ের সংখ্যা 30 হয়। ঠিক আছে, তাহলে এই বর্ষবলয়ের সংখ্যা গণনা করেই কিন্তু উদ্ভিদের বয়সটা নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচের ক্লাস 6ই ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। তাই যারা এখনও অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তারা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখানে জয়েন করলেই এই পুরো কোর্স ডিটেলস তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1499 টাকা, যেটা তোমরা পুরো অ্যাক্সেস করতে পারবে তোমাদের এক্সাম অবধি ব্যাচটা। ঠিক আছে, প্রতিটা ব্যাচের লাইভ ক্লাস থাকবে প্রতিটা ক্লাসে, এবং প্রতিটা সাবজেক্টের টিচার কিন্তু আলাদা আলাদা রয়েছে, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি টিচার কিন্তু এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, আমরা বিগত 3 বছর ধরে এই ফিল্ডে রয়েছি। 3 বছর ধরে যবে থেকে এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য, সেই বছর থেকেই কিন্তু আমরা কোচিং করানো শুরু করেছি। তাই তোমরা এই ক্লাসের ডিটেলস কী হবে সমস্ত কিছু কিন্তু তোমরা ওই গ্রুপে জয়েন করে যাও। জয়েন করে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করলেই কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।